গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আজ এর ৮ম পর্ব। দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল, পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদারায় মহাশয় বাড়ির কাছে আসিয়া ভাবিল, একবার এখানে দেখে যাই, খুড়িমার সঙ্গে দেখাটাও হবে এখন। অন্নদারায় বাড়ি ঢুকিতেই একটা হৈ হৈ চিৎকার ও কান্নাকাটির কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া সে দরজা কাছে দাঁড়াইল। রোয়াকের একপাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকুরন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ মেয়ে মানুষ দেখেছি, এখন আর কখনো দেখিনি রে বাবু, পায় পর করি। বলে ওই জমের মতো স্বামী রাগলে হাড়ে মাসে এক রাখে না। তাই না হয় বাপু, একটু সমঝে চলি। সত্যিই তো, আজ 3 দিন ধরে বলছে ধানগুলো একটু রোদে দাও। ওগো, ধানগুলো একটু রোদে দাও। কথা কি গ্যারাজ্জি হয় নাকি, না কানে যায়? কার কথা কে শোনে? গেরস্ত ঘরে বউ ধান ভানবে, কাজ করবে এই জানে, তা না রাত দিন পটের বিবি সেজে বসে আছে। পটের বিবি জিনিসটি পরিস্ফুট করিবার জন্য উত্তম রূপে সাজিয়া যেরূপভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরনের ধারণা তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাপু কখনো কোথাও বাপের জন্মে দেখিনি, শুনিও নি। দালানের মধ্য হইতে অন্নদারায় পুত্রবধূ নাকি সুরে কাঁদিতে কাঁদিতে বলিল, পটের বিবি হয়ে সেজে বসে থাকি নাকি? কাল যে 10 সের মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়ে আরম্ভ করেছি, আর যখন 5টার গাড়ি যাওয়ার শব্দ পেলাম তখন খোলার তাতেই বসে আছি। দুধামা ডাল ভাজারে ভাঙারে করে অন্ধকারে হয়ে গিয়েছে, তখন উঠেছি। সে কি অমনি হয়? গা গতর ব্যথা হয়ে গেছে। রাত্রিরে বলি বুঝি জ্বর হলো, এমনই গায়ে হাতে পায়ে ব্যথা, তাকে কেউ দেখে? তার উপর সকালবেলা বিনিদোষে এই মার, কেন সংসারে কি বসে বসে খাই? এমন সময় অন্নদা রায়ের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতাশুদ্ধ ডগা ও আরেক হাতে দা লইয়া বাড়ি ঢুকিল। স্ত্রী কান্নার শেষ অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া কহিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদেষ্টে বেস্তর দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ্দুরে দেওয়ার জন্য বলে বলে হয়রান। এই মেঘলে মেঘলে যাচ্ছে, এরপর ধানগুলো যদি কলিয়ে যায় তবে তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরে পিন্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠল, তুমি আমার বাবা তুলে গালাগালি করো না বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি বাবার নামে যখন যা তা বলবে? তাহার কথা শেষ হইতে না হইতেই গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকে সিঁড়ি বাহিয়া উঠিয়া কহিল, তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার বাপের বাড়ির আবদার না ঘুচিয়ে আমি আজ একটা খুনোখুনি ব্যাপার বুঝি বা হয় দেখিয়া বাড়ি কৃষাণ উঠান হইতে ডাকিয়া কহিল, কি করেন দা ঠাকুর, কি করেন? থামুন থামুন। পরে সে ছুটিয়া রোয়াকে উঠিল, দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হইল। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মার ঠেকাইবার জন্য 2 হাত তুলিয়া দেওয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়সড় হইয়া দাঁড়াইয়া আছে। চোখে তার ভয়ের দৃষ্টি। কৃষাণ গিয়াই গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাহিরে আনিতে আনিতে বলিতে লাগিল, কি করেন দা ঠাকুর, থামুন, আসুন নেমে। গোকুলের বয়স 35-36 কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়া দুর্বল দেহ লইয়া হাত ছাড়াছাড়ি চেষ্টা করিতে গেলে দুর্বলতায় অধিকতর প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোল ধান, বীজ ধান জল পেয়ে যদি কলিয়ে যায়, ও কি আর রোয়া হবে? আজ 3 দিন ধরে বলছি, আবার তেজটা দেখলে তো, তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল, কিন্তু এই সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নহে বুঝিয়া
সে এক প্রকার নিঃশব্দেই অন্নদা রায়ের বাড়ির বাহির হইয়া পড়িয়া লইল। পাঁচু বাড়ুজ্যের বাড়ির কাছে জামতলায় একজন লোক ঘটিবাটি সারাইতে বসিয়াছে। কাঠের কয়লার হাঁপুড়ে গনগনে আগুন, পাড়ার লোকের অনেক ভাঙা ঘটিবাটি জড়ো করা। বেটে ধরনের লোকটা, পাকশিটে গরনের চেহারা, বয়স কত বুঝবার উপায় নেই। 30ও হইতে পারে, 50ও হইতে পারে। গলায় ত্রিকুণ্ঠী তুলসীর মালা, মুখের ডান দিকে একটা কাটার দাগ, হাতের কবজিতে দড়ির মতো শির বাহির হইয়া আছে, পরনে আধমলা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটিবাটি সারানো দেখিতেছে। দুর্গাও গেল। লোকটা বলিল, কি চাই খুকি? সে বলিল, কিছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, আজ মা গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, গোয়ার গোবিন্দ চাষা একটা বই তো নয়। আহা ভালো মানুষ বউটা, এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে, ঠ্যাঙ্গা খেতে খেতে জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে, যখন যা বাড়িতে হবে আমার জন্য তুলে রেখে দিবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো মা। সখী ঠাকমা আবার এখন উল্টে খুড়িমাকেই বকে। সে 3-4 দিন জামতলা ঘটিবাটি সারানো দেখিতে গেল। লোকটি তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করে। বলিল, তোমাদের বাড়ি জিনিসপত্র সারাবে না? নিয়ে আসো না খুকি। দুর্গা বাড়ি আসিয়া মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়োগুলো দেবে মা? একজন বেশ ভালো মানুষ লোক এসেছে, ওপাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটি তার নাম বলে পিতম, জাতে নাকি কাশারি। হাঁপুড় জ্বালাইতে জ্বালাইতে একবার সোজা হয়ে বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলা তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাঁপুড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকের হাতে দিতেছে। দিবার সময় মুখখানা বিনয়ে কাচুমুচু করিয়া ঘাড় একধারে কাত করিয়া বলে, হে হে, তামাক ইচ্ছে করুন বাবা ঠাকুর, রাধারানী পদ ভরসা। নারকেলের কথা আর বলবেন না বাবা ঠাকুর, আর বছর জ্যৈষ্ঠী মাসে বলে দিই গোটা কতক চারা বসিয়ে। আধখাটা কানেক জমিতে 6 ঘন্টা চারা কিনে লাগিয়ে দিলাম, তা ব্যাঙে দুপুদ্রুতে। একেবারে মূল শেকড় টুল শেকড় সব শুদ্ধ, কটা টাকাই মাটি। মুখুজ্জে মশাই সকাল হইতে ঠাই বসিয়া আছেন। কোনো রকমে মিষ্ট কথায় তুষ্ট করিয়া পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্ব কথার খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ড বাপু, তা এবারও তো ভেবেছিলাম 20 খানেক চারা বাড়ির পেছনে, তা এমন ম্যালেরিয়া ধরল। তোমাদের ওদিক কি এরকম হয় কারিগর? তিনি সকাল হইতে তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ, আগে পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা বলবেন না বাবা ঠাকুর, হাড় জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, 6টা পয়সা দেবেন। মুখুজ্জে মশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া পড়িয়া বলিলেন, হ্যাঁ, এর জন্য আবার পয়সা? দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে অমনি কার্তিক মাসের দিনটা, তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জে মশাই ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলে, আগে না, মাপ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না, এখনো সকালবেলা বউনি হয়নি। আগে না, তা পারবো না, ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে পহা কটা পাঠিয়ে দিবেন। দুর্গার মা বলে, দেখিস দেখি, ভাঙা বাসনকুসন বদলে নতুন বাসনকুসন অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া বহিয়া একরাশ পুরনো গাড়ু, ঘটিবাটি ঘড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়, হাঁপড় জ্বালানো, রাংঝাল করা বসিয়া বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয় শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা, বলিস তাকে আসতে, আমাদের এখানে 2টো ডাল ভাত পেশাদ পেয়ে যাবে এখন। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোনো সময় সে দোকান উঠিয়া চলিয়া গিয়াছে। হাঁপড়ে গর্ত ও পোড়া কয়লার রাশি ছাড়া
অন্য কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেহ জানে না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে? সংসারের অর্ধেক বাসন তাহার কাছে যে। সে দুর্গাকে বলিয়াছিল, ঝিকরহাটির বাজারে তাহার কাশারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়াছে। তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িয়া বলিলা, আসিলেই ভাঙাচোরা বাসনগুলো সব বদলাইয়া দিবে। কোথায় বা সে, আর কোথায় বা তাহার ভাই? কোথায় সে যে গেল তাহা দুর্গা অনেক খুঁজিয়াও পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে, অন্য হুঁশিয়ার লোকের এক টুকরো পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পর সন্ধ্যার সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয়া অবাক হইয়া যায়, বলে, একবার তোর রায় জেঠামশাকে গিয়ে বলতো। ওমা, এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিকরহাটির বাজারে খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোনো লোকের সেখানে কাশারির দোকান নাই, বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা ছোলা ভাজা ভাবছি, বেরো না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না। যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতেছে বসিয়াছে, ইহা সে জানে। তবু সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে? সে যখন বাহির দরজায় পা দিয়াছে, মার ডাক আবার কানে গেল। বেরোলি বুঝি? ও অপু, বারে দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাসতে লাগলাম। ও অপু। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের উপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথাও কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিয়া যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবা তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কোনোয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয় সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুরিপথটা দিয়ে তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হয়েছে। উঠানে একখানা ছোট চালাঘর ও একটা বিলাতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয় সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধেবেলা কোথায় আসিয়া তাহারা পড়িয়াছে, কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমড়া পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়া কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ ও জন্মের মতো মিটিয়া যায়। কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দেইয়া সে যেন বিছানায় শুইবে আর পরের দিন উঠবে না। কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরির ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। তুই সে কুচবর্ণ রাজকন্যা গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখ চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বেড়ার বাঁশের আগরের কাছে
অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরী ডাইনি তাহাদের। এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া। যাহার জন্য এত ভয়, তাহাকে একবার সম্মুখে এভাবে দাঁড়িয়া থাকিতে দেখিয়া উপর সামনে পিছনে কোনো দিকে পা উঠিতে চাহিল না। আতুরী বুড়ি ভ্রু কুচকাইয়া তোবড়ানো গালটা আরো ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকে আর পলাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরে। এখনই তাহার প্রাণ সংগ্রহ করিয়া কচু পাতায় পড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এই ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আমার ছাড়ি দাও বুড়ি পিসি। নীলি তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি মোরে ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবানি এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুইতে চাইতেছে, গেলেই একটা রক্ষা হবে। ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া কাঁদে ফেলে, এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। এখন সে কি করে? উপায়? বুড়ি তাহার দিকে আরো খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফুলিবার আর দেরি নেই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচু পাতায় পুরিল। প্রতি মুহূর্তেই তার আশঙ্কা হইতেছিল যে এখনই এ বুড়ি হাসি মুখ বদলাইয়া ফেলিয়া বিকট মূর্তি ধরিয়া অট্টহাস্য করিয়া উঠিবে। রাক্ষসী রানী গল্পের মতো বনের অজগর সাপের দৃষ্টির কুহকে পড়িয়া হরিণ শিশু নাকি অন্যদিকে চোখ ফিরাইতে পারে না। তাহারও চোখ দুটি কুহক, মুগ্ধ দৃষ্টি সেরূপ বুড়ির মুখের ওপর দৃঢ় নিবন্ধ ছিল। সে আড়ষ্ট কণ্ঠে দিশেহারাভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না, আমি তোমার কাছে কোনোদিন আমড়া পাততে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি, ঘরদোর, গাছপালা, নীলু, চারিধার যেন ধোয়া ধোয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরী ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ। আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়ার সাহস জোগাইল। একটা অস্পষ্ট আর্তরব করিয়া প্রাণ ভয় দিশেহারা অবস্থায় সে সম্মুখের ভাট, শেওড়া, রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলেও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাতে ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি মরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা, খোকাটা কাদের? অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয় সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলে বল দেখি? সেই বেরিয়েছ বিকেলবেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না? মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপর হইয়া সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এরূপভাবে চেষ্টা পাইতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পর নির্গমন পথ এককালীন রুদ্ধ হইয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলিল, আমি কি কাপড় ছাড়বো মা? আমার এখানে ওবেলার কাপড়। পরে সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল দেবার জন্য কোনো আগ্রহী দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। পরীক্ষা শেষ হইয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি না হয়। বড় চাহিয়া তক্তপোষের নিচেটায় চালে গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া অপু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি।
অপু বলিল, কেন মা, চাল ছোলা ভাজা কই? তা চাল ভাজা তুই খেলি কই? এতবার ডাকলাম, তুই বেরিয়ে চলে গেলি, ঠান্ডা হয়ে গেল। দুর্গা খেয়ে ফেললে, তাই এই বড়া তো হয়ে গেল বলে ভাজবো আর দেব। অপু সেই বৈকালবেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিতেছিল, এক ফুয়ে কে তাহা একেবারে ভূমিসাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে? সে বৈকালবেলা বাড়ির বাহিরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে মা না জানে কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনো কেন যে এলো না, তার জন্য এত করে ঘাট থেকে এসে ভাজা ভাজলাম। আহা, সে দুটো দুঃখ খেলে না? হা, দাঁড়ে দাঁড় পড়িয়াছে। তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলো দিদিকে খাওয়াই দিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। সেই শুধু এতক্ষণ মিছামিছি ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা, শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে, সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়া বাষ্পনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি নামে নাই। এই সময় মনে এক প্রকার আনন্দ কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই। পৃথিবী কোনোবারই ভাসায় না, তবু এ মুহূর্তটুকু ঘোচে না। দুর্গার মন সে অজানা আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খান কতক বড়া ভাজিয়া বলিল, এই বাড়িতে করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকাল থেকে কিছু তো খায়নি। এই শেষ কথাই কাল হইল। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া সহিত বাটিটা উঠানে ছুড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কক্ষনো খাবো না, যাও। সর্বজয়া ছেলে কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। গরিবের ঘরকন্যা, কত কষ্টে যে কি জোগাড় করিতে হয় সেই জানে, আর হতভাগা ছেলেটা কিনা দুবার সেই কত কষ্টে সংগ্রহিত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভের আগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে, খেয়েও এখন তাই গরম গরম। এবার অপুর পালা। এরকম কথা মার মুখে সে কখনোই শুনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিবে, না, সন্ধেবেলা এমন নিষ্ঠুর কথা। সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি রে বুঝি। আমি আমি কখনো তোমার বাড়ি আর আসছি নে, আমি ছাই খাবো। কেন আমি ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো ভালো জিনিস খাবে? আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে সে আতুরি বুড়ি বাড়ি হইতে একমাত্র যেরূপ অন্ধকার কাটাবন আমবন না মানিয়া ছুটিয়াছিল, এখনো রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে ঠিক সেইরূপ বুড়িয়ার মতো ছুটিল। ভাইয়ের অভিমান ভরা দৃষ্টি, ফুলা ঠোঁট ও কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে সে হাসিয়া পায় গড়াইয়া পড়িল। অপুটা একেবারে পাগল মা, কেমন বললে? পরে ভাইয়ের কথা বলিবার উক্তির নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি। তাতে বুঝি আমার কষ্ট হয় না? বোকা একেবারে যা। ও অপু, সুরে যা, ও অপু। অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশবাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকায় আছে। বাঁশবনের তলাটা ঝোপে ঝাড়ে নির্জন বর্ষা সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এ সময় একা আসিবার কল্পনাই সে করিতে পারিত না, কোনোদিনও না। কিন্তু বর্তমানে চারিধারে নির্জনতা ও অন্ধকার। বাঁশঝাড়ের মধ্যে কিসের খড়খড় শব্দ, অদূরে সলতে খাগি আম গাছে ভূতে প্রবাদ প্রভৃতি সম্পূর্ণ বিস্মৃত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, আমি কখনো বাড়ি যাব না তো, এ জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা কাটিয়া গেলে তাহার একটু গা ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে সে একবার দূরে সলতে খাগি আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তো বেশ হয়। মা খুঁজে খুঁজে কেঁদে মরে। ভাবে, কেন সন্ধেবেলা ছাই খাও বললাম? তাই তো খোকা,
আমার রাগ করে কোথায় অন্ধকারে মেঘ মাথায় বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে সে মরিয়া গেলে মার কিরকম কষ্ট হইবে তাহা সে খানিকক্ষণ প্রতিহিংসার আনন্দে উপভোগ করিল। পরে সেখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল সম্মুখের বাঁশঝাড়ে একটা যেন অস্পষ্ট শব্দ হইল। অপু একবার ভয় ভয় চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়ির দিকে ডাকিতেছে। ও অপু! বাঁশঝাড়ে আবার যেন একটা শব্দ হইল। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল, কিন্তু মুশকিল এই যে তাহাকে খোসামোদ না করিলে সে নিজেই অত রাগের মাথায় বাড়ি গিয়া ঢুকিবে। সত্য সত্য একটা আত্মসম্মান জ্ঞান শূন্য সে নয় নিশ্চয়ই। এবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন। সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণটা দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়িতেই দুর্গা চাচাইয়া বলিয়া উঠিল, ওই দাঁড়িয়ে রয়েছে মা, ওই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ছুটিবার আবশ্যকতা ছিল না। ওরে দুষ্ট, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলের সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবু বাইরে বেরোলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। এই গায়েরই বকুলতলায়, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চড়িত মোটা গুলঞ্চলতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালই পুরাতন গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট একখানা জেলে ডেঙি বাহিয়া তাহাদের গায়ের অঙ্কুর মাঝি ধরিবার দোয়াইতে পাইতে যাইত। মাঠের মাঝে মাঝে ঝাড় ঝাড় সোদালি ফুল বৈকালে ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময়ে হঠাৎ এক একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দুর্গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝায় বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ দেখ ওইদিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পেছনে, কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর, তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আসার দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়া সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেল লাইনে পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙি গায়ের বাছুর হারাইয়া ছিল। নানান জায়গায় খুঁজিয়াও 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়েছে। সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা। খেজুর গরু বোঝাই গরুর গাড়ির সারিপথ বাহিয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আশারু হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূরে ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টি চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু,
চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময় সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো, না? অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়। চল দিকে দিদি, গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর, না, যাওয়া যাবে না। কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল, চল যাই, দেখে আসি অপু, কত দূর আর হবে। দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলে গাড়ি যাবে এখন। মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। দৌড় দৌড় দৌড়। নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলছত্রতলা, ঠাকুরঝি পুকুর বাম ধারে, ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল। সামনে একটা ছোট বিল নজরে আসতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মা টের পেলে কিন্তু পিঠে ছাল তুলবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি। আবার দৌড় দৌড় দৌড়। জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কথায়। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে কেবল ধান ক্ষেত, জলা আর বেদঝোপ। ঘন বেদবনের ভেতরে দিয়ে যাওয়া যায় না, পাকা জলে পা পুঁতিয়া যায়। রৌদ্রে এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ছুঁইতে লাগিল। দিদির পরনের উপর কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের উপর তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ এমনই সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জে পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ি টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ি টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথে দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলায়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তাহার মধ্যে শোষ কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কাহারা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো 2 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব। আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা। ওরকম করো না, ওই জন্যই তোমার কোথাও আনতে চাইনি। এখন কি করে দেখবে? সেই দুপুরে 1টা অবধি বসে থাকতে হবে, তাহলে ঠাই রোদ্দুরে। চলো, আসবার দিন দেখাবো।
অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না। পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে? তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এই হিসেব তুমি নিজেও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হবে, তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কিনা তাহাতে আমার কি আসে যায়? আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ। আমি আজ সর্বপ্রথম মন, বুদ্ধি, হৃদয় উহা দিয়া নবনীতাকে আস্বাদ করিলাম যে। আমডোব, ছোট চাষাদের গাখানা, কেমন নামটি? মেয়েরা উঠানে বিচালি কাটিতেছে, ছাগল বাঁধিতেছে, মুরগিকে ভাত খাওয়াইতেছে, বড় লোকেরা পাট শুকাইতেছে, বাঁশ কাটিতেছে, ধানের খেতে বক বসিয়া আছে, নাল ফুলের পাতা ও ফুটন্ত ফুলে জল দেখা যায় না। খলসেমারির বিলের প্রান্তে ঘন সবুজ আউশ ধানের খেতে উপকার বৃষ্টিধৌত ভাদ্রের আকাশে সুনীল প্রসার। সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণছটা, বিচিত্র রঙের মেঘের পাহাড়, মেঘের দ্বীপ, মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী। খোলা আকাশের সহিত এরকম পরিচয় তাহার এতদিন হয় নাই। মাঠের পাড়ে দূরের দেশটা এবার তাহার রহস্য। অবগুণ্ঠন খুলিল ৮ বছর ছেলেটির কাছে। যাইতে যাইতে বড় দেরি হইল। তাহার বাবা বলিল, তুমি বড্ড হা করা ছেলে, যা দেখো তাতেই হা করে থাকো, কেন অমন? জোরে হাঁটো। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছিল। শিষ্যের নাম লক্ষণ মহাজন, বেশ বড় চাষী ও অবস্থাপন্ন গৃহস্থ। বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকলে স্নান করিবার জন্য পুকুরে ঘাটে আসিয়াছিল। জলে নামিতা গিয়া পুকুর পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ে কলাবাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলাবাগানে একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে। ও পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘাড় নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? অপুর যত জারি জড়ি তাহার মায়ের কাছে, বাহিরে সে বেজায় মুখ চোরা। প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয়, পরে সংকুচিত সুরে বলিল, ওই ওদের বাড়ি। বধূটি বলিল, বড় ঠাকুরদের বাড়ি? বড় ঠাকুরদের গুরুমশাইয়ের ছেলে? ও। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক, লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পড়ে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ওহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। এরা খুব বড়লোক তো। কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, সোলার গাছ, আরও কত কি। দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। গাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনো ভারী ছেলে মানুষ, মুখের ভাব যেন ৫ বছরের ছেলের মতো কচি। এমন সুন্দর অবুজ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্যাকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এতে ঘি দেওয়া যে আঙ্গুলে গিয়ে ঘি মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো। মোহনভোগে কিশমিশ দেওয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা, আজ আমাকে মোহনভোগে করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে,
আচ্ছা, ওবেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুলটিসের মতো একটা দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সর পুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ কিন্তু তাহার মনে হইল এ মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয়। সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সে বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের ধাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল তার নাম অমলা। বেশ টকটকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি বয়স্তা দিদির মতো। অমলার কাছে মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন। নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতি দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙ্গুল হঠাৎ বাগানের বেড়ার দুই পাশের ফাঁকে পড়িয়া আটকায়া গেল। টাটকা ছেঁড়া নতুন বাঁশের বেড়া, আঙ্গুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটি আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙ্গুলটাই কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচি পাতা তুলিয়া বাটিয়া আঙ্গুলে বাঁধিয়া দিল। পাছে বাবার বকুড়ি খাইতে হয়, এই ভয়ে অপু এই কথা কাহারও কাছে প্রকাশ করিল না। সে রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিল। সে অমলার কোলে বেড়াইতেছে, অমলার কাছে বসিয়া আছে, অমলার সঙ্গে খেলা করিতেছে, অমলা তাহার পায়ের আঙ্গুলে পটি বাঁধিয়া দিতেছে। সেও অমলার রেল রাস্তায় ছুটাছুটি করিয়া বেড়াইতেছে। অমলার হাসি ভরা চোখ মুখ ঘুমের ঘোরে সারা রাত নিজের কাছে আছে। ভোরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে। আরো সব ছেলেমেয়েরা আসিল, খেলা আরম্ভ হইয়া গেল। ক্রমে বেশ বেলা হইল, কিন্তু অমলার দেখা নাই। বাড়ির ভেতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল। রোজ সকালে বিকালে বধূ নিজের হাতে খাবার তৈরি করিয়া তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল, সকালে কি অমলা দিদি এসেছিল? না, সে আসে নাই। ক্রমে আরো বেলা হইতে খেলা ভাঙিয়া গেল। তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল, তবুও কোথায় অমলা? অভিমানে তাহার মন ছাপিয়া উঠিল। বেশ, নাই বা আসিল। অমলার সহিত তাহার জন্মের মতো আরি। আর যদি সে কখনো তাহার সহিত কথা কয়। বৈকালেও খেলা আরম্ভ হইল, আর সকলেই আসিল, অমলা নাই। ৫-৬টি ছেলে মেয়ে খেলিতে আসিলেও অপুর মনে হইল কাহার সহিত সে খেলিবে। কেহই উপযুক্ত খেলার সাথী বলিয়া মনে হইল না। উৎসাহহীনভাবে সে খানিকক্ষণ খেলা করিল, তবু অমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল। অপু কোনো কথা বলিল না। অমলা যেখানে বসে সে তাহার ত্রিসীমানায় ঘেঁষে না, অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে সে যে রাগ করিয়া এরূপ করিতেছে অমলা তাহা বুঝিয়াছে কিনা। অমলা সত্যই প্রথমটা বুঝতে পারিনি। পরে যখন সে বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়ই, তখন সে কাছে গিয়া জিজ্ঞাসা করিল, কি খোকা, কথা বলছো না কেন? কি হয়েছে? অপু অত শত বোঝে না। সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল, কি হয়েছে বই কি, তা কিছু কি আর হয়েছে? কাল আসুনি কেন? অমলা অবাক হইয়া বলিল, আসেনি তাই কি, সেই জন্যই রাগ করেছ? অপু ঘাড় নাড়িয়া জানাইল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভিতর। সেখানে বধূ সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল, পরে মুখে হাসি টিপিয়া বলিল, তা হলে অমলা, তোমার আর এখন বাড়ি যাওয়ার জো নেই তো দেখছি। কি আর করবে, খোকা যখন তোমাকে ছাড়তে পারে না তখন এখানেই থেকে যাও, আর না হয়। বধূর কথার ভঙ্গিতে অমলা কি জানি কি একটা ঠাউরাইয়া লজ্জিত প্রতিবাদের সুরে বলিল, আচ্ছা যাও বৌদি।
ওরকম করলে কিন্তু কখনো আর তোমাদের বাড়ি। খানিকক্ষণ পরে অপু কমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাছের বড় মেম পুতুল, মোমের পাখি, গাছ আর কত কি দেখাইল। কালীগঞ্জে স্নানযাত্রা মেলা হইতে সেসব নাকি কেনা। অপু জিজ্ঞাসা করিয়া জানিল, নতুন নতুন খেলার জিনিস, একটা রবারের বাদুর, সেটা তুমি দিকে যে নাও। তোমার দিকে চাহিয়া চোখ পিটপিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দুহাতে মৃগীরোগীর মতো হঠাৎ হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। সকলের চেয়ে আশ্চর্য জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদির কাকা তাহাদের বাড়ি দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওইরকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খড়খড় করিয়া মেঝের ওপর চলিতে থাকে, অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারে ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টায়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কি রকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরে কৌটা খুলিয়া দেখালু। সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি, রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়িতে ফিরিতে ফিরিতে সে ভাবিল, আহা, দিদিটারও ওসব খেলনা কিছুই নেই। মনে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহা দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনা ঐশ্বর্য কত বেশি, তাহা সে এ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণাময় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত, আরেকটা রবারের বাদর। তুমি যেদিকে যাও, তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। বধূর কাছে একজোড়া পুরনো তাস ছিল, ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মধ্যে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত। সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব, বিবি, কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না। সকালে বলে, ও কিছু খেলা জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে বসে, এমন ভাব দেখায় যেন খুব পাকা খেলোয়াড়। খানিকক্ষণ পরে কিন্তু ধরা পড়ে। কেউ বলে, ও বউ, এ কি, এখানে টেক্কা মেরে বসলে যে, দেখলে না ও হাতে রঙের গোলাম কাটলে? তোমার চোখের সামনে যে। তাহার মা তাড়াতাড়ি অজ্ঞতার তাকিয়ে যায়, হাসিয়া বলে, তাই তো, বড্ড তো ভুল হয়ে গেছে। ও ঠাকুরঝি, মোটেই তো মনে নেই। পরে সে আবার খেলিতে থাকে, মুখ টিপিয়া হাসে। এই ওর দিকে চায়, এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সকলের হাতে তাসেরই খবর আছে। এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না। কিন্তু খানিকটা পরে একজন অবাক হইয়া বলিয়া ওঠে, এ কি বৌমা, দেখি। ওমা, আমার কি হবে? তোমার হাতে যে এত বিনতি ছিল, দেখাওনি? তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের ভাব করিয়া বলে, আছে আছে, ওর মধ্যে একটা কথা আছে, ইচ্ছে করেই দেখায়নি। সে আসলে বিনতি কিসে হয় সব জানে। তাহার খেলুড়ে রাগ করিয়া বলে, ওর মধ্যে আবার কথাটা কি শুনি? এমন হাতটা নষ্ট করলে? দাও তুমি তাস সেজো বউকে, দাও, তোমায় আর খেলতে হবে না, ঢের হয়েছে। তাহার মা অপমান ঢাকিতে গিয়া আবার হাসে, যেন কিছুই হয় নাই, সব ঠাট্টা। উহারা ঠাট্টা করিয়া বলিতেছে, সেও সেইভাবে লইতেছে। সে যদি একজোড়া তাস পায়, তবে সে মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকে সেই জানালাটা, যেটার কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়া দিয়াছে, নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে।
পুরনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধভিতালী লতার কটু গন্ধ আসে। রোয়াকের কালো মেঘের গাছের জঙ্গলে দিদির পরিচিত কাঠপোকাটা একবার ওড়ে আবার বসে, আবার ওড়ে আবার বসে। নির্জন দুপুরে তারা তিনজন সেই জানালাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। কিসে কিসে বিনতি হয় তাদের নাইবা থাকিল জানা। তাদের খেলায় বিন্ধিনান দেখাইতে পারিলেও চলিবে, সেজন্য কেহ কাহাকে উঠাইয়া দিবে না, কোনো অপমানের কথা বলিবে না, কোনো হাসি বিদ্রুপ করিবে না। যে যেরূপ পারে সেরূপে খেলিবে। খেলা লইয়া কথা, নাই বা হইল বিনতি দেখানো। সন্ধ্যার পরেও বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনে খাটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুলকাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও নেবু কেন? নুন নেবু তো মা পাতেই দেয়। প্রত্যেক তরকারির জন্য খাবার আলাদা আলাদা বাটি। তরকারি বা কত, অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? লুচি লুচি, তাহারও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এক রূপকথা দেশের নীলবেলা আবছা দেখা যায়। কত রাতে দিনের ওলের ডাটা চচ্চড়ি ও লাউ ছিচকি দিয়ে ভাত খাইতে হইত। কত জল খাবার খাওয়ার শূন্য সকালে বিকালে অন্য মনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে যেখানে, সেখানে গরম রোদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকা রাঁধুনি বিরুরায় গামছা কাঁধে ঘুরিয়া বেড়ায়। সদ্য তৈয়ারি বড় উনুনের উপর লোহার কড়াই ঘরে ঘি চাপানো, যাকে লুচি ভাজার অপূর্ব সুধারুচি ঘ্রাণ আসে। কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে। গাঙ্গুলি বাড়ি বড় নাট মন্দির ও জলপাতায় তলা বিছায়া গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা শুয়ে থাকে। একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে। সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ওপাড়া গাঙ্গুলি বাড়ি। কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে দুদিনের উদয় হলো কি করিয়া? খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল তাহার দিদি এরকম খাইতে পায় নাই কখনো। পরদিন সকালে আবার খেলা আরম্ভ হইল। অমলা আসিতে অপু ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। আমি আর অমলাদি একদিকে, আর তোমরা সব একদিকে। খানিকটা খেলা হইবার পর অপুর মনে হইল অমলা তাহাকে দলে পাওয়ার বিপক্ষে বিপসুকে দলে পাইতে বেশি ইচ্ছুক। ইহার প্রকৃত কারণ অপু জানিত না। অপু একেবারে কাঁচা খেলুরে, তাহাকে দলে লওয়ার মানেই পরাজয়। বিশু ডানপিটে ছেলে, তাহাকে দৌড়িয়া ধরা কি খেলায় হারানো সোজা নয়। একবার অমলা অস্পষ্টই বিরক্তি প্রকাশ করিল। অপু প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যাহাতে সে যেতে, যাহাতে অমলা সন্তুষ্ট হয়। কিন্তু বিস্তর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়া গেল। সেবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশুর দিকে। অপুর চোখে জল ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বিষাদ মনে হইল। অমলা বিশুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে, হাসি খুশি সবই তাহার সঙ্গে। খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাহিলে অমলা তাহাকে বারবার বলি যে সে যেন আবার আসে। অপুর মনে অত্যন্ত ঈর্ষা হইল। সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল। পরে সে মনে মনে ভাবিল বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে, গেলে খেলার খেলুড়ে কমে যাবে, তাই অমলাদি ওই রকম বলছে। আমি গেলে আমাকেও বলবে, ওর চেয়ে বেশি খেলবে। হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল, বেলা হয়ে যাচ্ছে, আমি যাই, নাইব। অমলা কোনো কথা বলিল না, কেবল কামারদের ছেলে নারুগোপাল বলিল, আবার ও বেলা এসো ভাই। অপু খানিক দূর গিয়া একবার পিছনে চাহিল। তাহাকে বাদ দিয়া কাহারও কোনো ক্ষতি হয় নাই। পুরাদমে খেলা চলিতেছে। অমলা মহা উৎসাহে খাটের কাছে বুড়ি হইয়া দাঁড়াইয়া আছে, তাহার দিকে ফিরিয়াও চাহিতেছে না। অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছিল। কাহারও সঙ্গে কোনো কথা বলিল না। ভারী তো অমলাদি, না চাহিল তাহাকে, তাতেই বাকি। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মতে কয়দিন। এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া থাকিতে পারিতেছিলেন না।
দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকো লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল। এখন আরো অনেক কুমড়া খেলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলি জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মনে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খুলে সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকার ফল। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে, অমলাদি। কতদূর যে সে গিয়াছিল, কত পদ্মফুলে ভরা বিল, কত অচেনা নতুন গা পার হইয়া, কত মাঠের উপকার নির্জন পথ বাহিয়া। সেই যে কোনো গায়ে পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে, তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফিলে সে কোনটার গল্প করে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়ানোগুলো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? গেল? না, রেলগাড়ি অপু দেখে নাই, ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলে রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারেনি। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, এবং দুদিক হইতে দুটাকে উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝার উপরে পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রাদলে অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণঋণের তীব্র স্বরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বন বাগান ঘেটে নিয়ে আসিনি? সর্বজয় পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম আর ছেড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ঘটি কাণ্ড ছাড়া তোর এক দণ্ড থাকো না বাপু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি টেলিগ্রাফ, কি কি গিরা। আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তা এখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। উফ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। কাল সারাদিন কোথায় নীলমণি জেঠার ভিটা, কোথায় পালিরোদে বড় আম বাগান, কোথায় প্রসন্ন গুরুমহাশয়ের বাসবন। ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এক্ষুনি রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক, আর কি না। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাদে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কক্ষনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দিবেন কিনা। এদিকে তো রান্না নামাতে তোর সয় না, না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়।
ব্যাস, চোখের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে? ও অপু শোন। তাহার মা বলিল, জানি নে আমি, যত সব অনাছিষ্টি কাণ্ড বাপু তোমাদের। হাড় মাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল। তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ। আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব একেবারে সজ্ঞে ঘন্টা দিবে কিনা তোমরা? মাতা পুত্রে এরূপ অভিমানের পালায় দুর্গাকে মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাসয়ন নয়নে ও পাড়ার পথে রায়দের বাগানে পরন্ত আম গাছের গুঁড়ির উপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এই সেই অপু, যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার। সেই সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠানে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়। কে তাহার কথা শুনিবে? তবু আরেকবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল, যাবে? শুধু আসতে চাইল না। অপু বাহিরের বড় মুখ চোরা। সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল। এত করে বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সেও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকান ঘর বাঁধিয়া জিনিসপত্র জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনাপাতার পান, মেঠে আলু, ফলের আলু, রাধালতার ফুলের গাছ, তেলাকুচির পটল, চিটচিটে বরবটি, মাটি ঢেলার সৈন্ধব লবণ আরও কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকানে সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনে কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাঁশতলার পথে সেই ঢিবিটায় ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে। সেই বালি চল আনি গে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারে বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন। চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনে দেখে অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলা পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলোকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহার দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরা দরে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফিরিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো। আমি আর দিদি পেরে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই। সে আশাতে খেলা ছেলে মানুষটুকু যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমের খেলা চলিবার পর
দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কনে যাত্রী, কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাবে। সতুদা রানুকে বলবে আজ রাত্রে যেন একটু চন্দন বেটে রাখি, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়ে দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপু, ওরে দিদি রে, নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণঋণে তীব্র মিষ্টি গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝবার আগেই সতু অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল 3টির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর যে 3-4 বছরের বেশি, তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গরনের ছেলে নয়, বেশ জোরালো হাত পা, শক্ত। তাহার সহিত ছুটিয়া অপু পরিবার কথা নহে। তবুও যে সে ধরে ধরে করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যে নিচু হইয়া পিছনে ফিরা চাহিল। সঙ্গে সঙ্গে অপু হঠাৎ দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণ ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুঝিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়া যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদা চোখে ধুলো মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রাগড়াস নে, দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, উফ, ও দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। দেখি দেখি, ওরকম করে চোখে হাত দিস নে, সব। পরে সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাপ দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু চোখ মিলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা, তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা, দুষ্ট ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। শেষ ঠাকুরনকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়ে ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারে কবাটখানি একটুখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকে কাঁদুনি ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আমার চোখে ধুলা দিয়ে এরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনা সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সে কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে? দেখি, কাপড়খানা বুঝি ছেড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে। অনেকদিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ি, পুরাতন ঘর, জিনিসপত্র, কাঠের সেকালের সিন্ধু, কটা রঙের সেকালের বেতের প্যাটরা, কড়ির আলনা, জল চকিতে ঘর ভরানো, এমন সব বাক্স আছে যা অপু কখনো খুলিতে দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যার অভ্যরস্ত দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল।
ওই যে সদেলি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হয়ে আছে। ওই পুরো জঙ্গলে ভরা জায়গাটা কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল। আরো কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলায় বাড়িত। কোথায় তারা ছায়াম হইয়া মানিয়া গেছে। কতকাল আগে যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা। বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানতে পারিয়াছিল সেগুলো তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলো যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। এক একদিন বনের ধারে জানালাটায় বসিয়া দুপুরবেলায় সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে। আগেকারের মতো আর মুখে শুনিতে হয় না, নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দীনু চাটুর্য বলেন, আর আমার নাতিটা, এই তোমার খোকারি বয়স হবে, দুখানা বর্ণপরিচয় ছিললে বাপু, শুনলে বিশ্বাস করবে না। এখনো ভালো করে অক্ষর চিনলে না, বাপের ধারা পেয়ে বসে আছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, চক্ষু বুঝলেই লাঙলের মুঠো ধরতে হবে। পুত্র গর্বে হরিহরে বুক ভরিয়া যায়। মনে মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার। হলামই বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়ে গেছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরে বাড়ির পাঁচিল, ও পাঁচিলের উপাস হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাটশিওরা গাছের মাথাগুলো। এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকুচু কটু ওলুয়ের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপ্রণ করিতেছে। এই জীবনে যুদ্ধে যে গাছটা অপারগ হইয়া গর্ভদৃপ্ত প্রতিবেশীর আওতায় চাপা পড়িয়া গিয়াছে, তাহার পাতাগুলি বিবর্ণ, মৃত্যুপাণ্ডুর ডাটাগুলি আসিল। মরণাহত দৃষ্টির সম্মুখে শেষ শরতে বনভরা পরিপূর্ণ ঝলমলে রৌদ্র, পরগাছার ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটা তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিয়াছে। তাহাদের বাড়ির ধার হইতে এই বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়াছে। অপর কাছে এই বন অফুরন্ত ঠিকই। সে দিদির সঙ্গে কত দূর এই বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চলতা, দুলানো থলো থলো বনচল তার ফল চারিধারে। সুরিপথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয়, আবার এ গাছের ও গাছের তলা দিয়া বন কলমি, নাটা কাটা, ময়না ঝোপের ভেতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে। শুধুই বন্ধুধুলের লতা কোথায় ত্রিশূন্যে দোলে। প্রাচীন শিরিষ গাছের শেওলা ধরা ডাটালির গায়ে পরগাছার ঝাড় নজরে আনে। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পলের প্রতি মুহূর্তে নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তলে। বর্ষায় সতেজ ঘন সবুজ ছোপের মাথায় নাটা কাটার সুগন্ধ ফুলে হলুদ রঙের শীষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা ডালের আগায় কাঠবিড়ালের লঘুগতি আসা যাওয়া, পত্রফুষ্ফলের সে প্রাচুর্য, সর্বাকার অপেক্ষা যখন ঘন বনের প্রান্তবর্তী ঝোপঝাপের সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি বসিয়া থাকে, তখন তাহার মনে বিচিত্র অপূর্ব গভীর আনন্দরসের বর্ণনা সে মুখে বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া,
চারিপাশ ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর করিয়া ঝরিয়া ফুলে পড়ে, সূর্যাস্তের আলো আরো ঘন ছায়াময় হয়। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরে বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা, বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গেছে, মন্দিরের সম্মুখে পুকুরে মজিয়া ডোবায় পরিণত হইয়াছে, চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশীয় বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিয়াতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়েছিল, পথে কেহ কোথাও নাই। এই সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, আমি এ গ্রামে বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে, বলে দিও। চতুর্দশী রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কতেক পরেই সত্যই সেবার গ্রামে ভয়ানক মোরগ দেখা দিয়েছিল। এসব গল্প কতবার শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না। হঠাৎ সে বনের মধ্যে হয়তো গুঞ্জলঞ্চের লতা পড়িতেছে। সেই সময় খুব সুন্দর দেখিতে, রাঙাপার শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হারবালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়। এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানের অতীত ও বর্তমান সমস্ত ছোটোখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে। শরৎ মধ্যাহ্নের রৌদ্র ভরা নীল নির্জন আকাশপথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরিয়া মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই। জানালার বাহিরে সারা বনটায় ছাড়া পড়িয়া শাসিয়াছে, বাঁশ ছাড়ে রাঙায় রাঙাদোদ। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটাতে নির্জন বনের দিকে চাহিয়া তার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া উঠে। মনে হয় এরকম লতাপাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন ভাসিয়া আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের স্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশে ভরিয়া তোলে। মনে হয় একটা জন্য কিছু ঘটিবে, এই দিনগুলি বুঝি বৃথা যাইবে না। একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্নগুলির সঙ্গে আজন্ম সাথী সুপরিচিত এই আনন্দ ভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্নদেশে বার্তা যে জড়ানো আছে। বাঁশঝাড়ের উপকরকার ছায়া ভরা আকাশটার দিকে চাহিয়া সে দেখিতে পায় এক তরুণ বীরের উদারতার সুযোগ পাইয়া কে প্রার্থী একজন তাহার অক্ষয় কবচ কুণ্ডল মাগিয়া লইতে হাত পাতিয়াছে। পিটুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলুড়েদের কাছে দুগ্ধ খেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পৌরভিটার বেতনলটা, ওইখানে তো ষোড়শয্যা সাহিত্য প্রবীণ বীর ভীষ্মদেবের মরণহত ওষ্ঠের তীক্ষ্ণ বাণে পৃথিবী ফুরিয়া অর্জুন ভোগাবতী ধারা সিঞ্চন করিয়াছিলেন। প্রথম যৌবনে সরজুতের কুসুমিত কাননে মৃগয়া করিতে গিয়া রাজা দশরথ মৃগভমে যে জল আহরণরত দরিদ্র বালককে বধ করেন,
সে ঘটিয়াছিল ওই রানু দিদিদের বাগানে বড় জাম গাছটার তলায় যে ডোবা তাহারই ধারে। তাহাদের বাড়ি একখানা বই আছে, পাতাগুলো সব হলদে, মলারটা খানিকটা নাই, নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকে পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে। বইখানা বড় ভালো লাগে। তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিন হ্রদ, সে হ্রদের তীরে রাজরথে একজন যান গড়াগড়ি, ভগ্ন উরু দেখি উচ্চে উঠিন কাঁদিয়া, এ কি কুসপন নাক দেখাইলা মোড়ে। কলইচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামের উত্তর মাঠে যে পুরনো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায় কেউ জানে না। চারিধারে বনে ঘেরা সেই ছোট্ট পুকুরটাই মহাভারতের সেই দ্বৈপায়ন হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটার মধ্যে সে ভগ্ন উরু অবমানিত বীর থাকে একা একা, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষ্ণেরা ফিরিয়া আসে, জনমানুষের চিহ্ন থাকে না কোনো দিকে। সোনাডাঙ্গা মাঠের পাড়ে অনাবিষ্কৃত বসতি শূন্য অজানা দেশে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তার লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনা মুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবোধমান উৎসব মনের সহানুভূতিতে জাগ্রত ও সার্থক হয়। ওই অজ্ঞাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নাই। বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে। আর কতক্ষণ বসিয়া বসিয়া শুভঙ্করী আর যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না। বেলা বুঝি আর আছে। বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বই দপ্তর কোনো রকমে ঝুপ করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়া ভরা উঠানে গিয়া খুশিতে সে নাচিতে থাকে। অপূর্ব, অদ্ভুত বৈকালটা। নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টাঙানো, খেজুর ডালের ঝাঁপ, বনের দিক থেকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জেঠা মহাশয়দের পোড়ো ভিটায় বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দ উছলিয়া উঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ? সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল। অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে। খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? দুর্গা বাটি পাতিয়া তরকারি কাটিতেছিল। বলিল, আর 22 দিন আছে না মা? সে হিসাব ঠিক করিয়াছে। তাহার বাবা বাড়ি আসিবে। অপুর, মায়ের, তাহার জন্য পুতুল, কাপড়, আলতা। আজকাল সে বড় হইয়াছে বলিয়া তাহার মা অন্য পাড়ায় গিয়া নিমন্ত্রণ খাইতে দেয় না। লুচি খাইতে কেমন তাহা সে প্রায় ভুলিয়া গিয়াছে। ফুটফুটে কোজাগরি পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাত্রে বাঁশবনের আলো ছায়া জাল বুনানি পথ বাহিয়া সে আগে আগে পাড়ায় পাড়ায় বেড়াইয়া লক্ষ্মী পূজা খইমুড়ি ভাজা আঁচল ভরিয়া লইয়া আসিত। বাড়িতে বাড়িতে শাক বাজে, পথে লুচি ভাজা গন্ধ বাহির হয়। হয়তো পাড়ার কেউ পূজার শীতলের নৈবেদ্য একখানা তাহাদের বাড়িতে পাঠাইয়া দেয়। সেও অনেক খইমুড়ি আনিত। তাহার মা 2 দিন ধরিয়া তাহাদের জলপান খাইতে দিত, নিজেও খাইত। সেবার শেষ ঠাকুরন বলিয়াছিল, ভদ্রলোকের মেয়ের আবার চাষা লোকের মতো বাড়ি বাড়ি ঘুরে খইমুড়ি নিয়ে বেড়াবে কি? ওসব দেখতে খারাপ, ওরকম আর পাঠেও না বৌমা। সে হইতে সে আর যায় না। দুর্গা বলিল, তাস খেলবে? তা যা, ও ঘর থেকে তাসটা নিয়ে আয়, একটু খেলি। দুর্গা বিপন্ন মুখে ওপর দিকে চাহিল। অপু হাসিয়া বলিল, চল, আমি দাঁড়াচ্ছি। তাহাদের মা বলিল, আহা, মেয়ের ভয় দেখে আর বাঁচি নেই। সারাদিন বলে হেটমাটি ওপর করে বেড়াবার সময় ভয় থাকে না, আর রাত্রিতে এ ঘর থেকে ও ঘরে যেতে একেবারে সব আড়ষ্ট। শিষ্যবাড়ি হইতে অপুর আনা সেই তাস জোড়াটা, তাস খেলায় 3 জনেরই কৃতিত্ব সমান। অপুর এখনো সব রং চিনে না। মাঝে মাঝে হাতের তাস বিপক্ষ দলের খেলোয়াড় মাকে দেখায়া বলে, এটা কি রং? রুইতন? দেখো না মা।
দুর্গার মন আজ খুব খুশি আছে। রাত্রিতে রান্না প্রায় হয় না। ওবেলার বাসি ভাত তরকারি থাকে, আজ ভাত চড়ি আছে, তরকারি রান্না হইবে, ইহাতে তাহার মহা আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। অপু বলিল, তাস খেলতে খেলতে সে গল্পটা বলো না মা, সেই শ্যামলঙ্কার গল্পটা। হঠাৎ সে মায়ের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়ে। মায়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে আবদারে সুরে বলে, সেই ছড়াটা বলো না মা, সেই শ্যামালঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, খেলার সময় ছড়া বললে খেলা কি করে হবে অপু, ওঠ। সর্বজয়া বলে, দুর্গা, পাতালকুড় আজ কোথায় পেলি রে? সেই যে গোসাইতে বড় বাগানটা আছে, সে রাঙি গায়ে খুঁজতে একবার তুই আর আমি, অপু। সেখানে অনেক ফুটেছিল, কেউ টের পায়নি মা, খুব বন কি না, তাহলে লোকে তুলে নিয়ে যেত। অপু বলিল, সেখানে গিয়েছিলি? উফ, সে যে বড্ড বন রে দিদি। সর্বজয়া সস্নেহে বারবার ছেলের দিকে চাহিয়া দেখিতেছিল সেদিনকার সেই অপু। আয় চাঁদ আয়, খোকনের কপালে টিপ দিয়ে যা বলে বারবার কলের পুতুলের মতো চাঁদের মতো কপালখানি অঙ্গুলিবদ্ধ হস্তের দিকে ঝুঁকাইয়া দিত। সে কিনা আজ তাস খেলিতে বসিয়াছে। তাহার কাছে দৃশ্যটা বড় অভিনব ঠেকে। অপু খেলিতে না পারিলে বা আশা করিয়া কোনো পিঠ জিতিতে না পারিলে, কিংবা অপুর হাতে খারাপ তাসগুলো গিয়া নিজের হাতে ভালো তাস আসিলে, বিপক্ষ দলে খেলোয়াড় হইয়াও তাহার মনে কষ্ট হইতেছিল। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা, তাহলে তোর সঙ্গে আড়ি করব, বলে দেখ। করগে, যা আড়ি। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না, আজ রাজিদের বাড়ি পোস্তদানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজি দি? রাজি বললে, জ্যৈষ্ঠী মধু খেয়ে দেখ। ও খেয়ে এলো মা, সেখানে দাঁড়িয়ে। বুঝতে পারলে না যে পোস্ত, এমন বোকা না মা। অপু মুখে বলিল, বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। সেই যে সেদিন তাহার পাকা মাকাল ফলগুলো শুধু তা লইয়া পলাইয়াছিল, সেদিন তাহার দিদি সারাদিন বনবাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া একরাশ মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল, কেমন হলো এখন? বড্ড যে কাঁদছিলি সকালবেলা। সে সন্ধ্যায় কিসে সে বাসি আনন্দ পেয়েছিল। মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের, বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। ছক্কার খেলা অপু, বুঝে সুঝে খেলিস। দুর্গা মহাখুশির সহিত তাস করাইয়া সাজাইতে লাগিল। কি ফুলের গন্ধ বেরোচ্ছে? তাহাদের মা বলিল, তাহাদের জেঠামশাইদের ভিটার পিছনে ছাতিম গাছ আছে, সেই ফুলের গন্ধ। অপু ও দুর্গা দুজনেই আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ওই ছাতিম তলায় একবার বাঘ এসেছিল বলেছিলে না? কিন্তু তাহার মা তাড়াতাড়ি তাস ফেলিয়া উঠিয়া বলিল, ওই যা, ভাত পুড়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে, ভাতটা নামিয়ে দাঁড়া বলছি। খাইতে বসে দুর্গা বলিল, পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি। পাতাল করে এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাঙি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয় উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ের বুকে গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবু কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? লোকের বাড়িতে ভোজ রাঁধিতে ডাকে সেচ ঠাকুরনকে, ডাকুক না দেখি একবার তাহাকে। রান্না কাহাকে বলে সেচ ঠাকুরনকে, সে। সর্বজয়া বলিল, অপুর হাতে জল ঢেলে দে দুর্গা। ও কি ছেলে কাণ্ড, ওই রাস্তার মাঝখানে মুখ ধোয়? রোজই রাত্রে তুমি ওই পথের ওপর। কিন্তু অপু আর এক পাও নইতে চাহে না। সম্মুখে সে ভাঙা পাঁচিলের ফাঁক, অন্ধকার বাষ্পন, ঝোপ জঙ্গলে অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, পোড়ো ভিটে বাড়ি, আরও অজানা কত কি বিভীষিকা। সে বুঝিতে পারে না, যেখানে প্রাণ লইয়া টানাটানি, সেখানে পথের ওপর আচরণটা কি এতই বেশি। তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়, ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশির রাজ্য নৈশভয়ে ভরিয়া যায়। মধ্যরাত্রে বেণুবন শীর্ষে কৃষ্ণপক্ষের
চাঁদের ম্লান জ্যোৎস্না উঠিয়া শিশির সিক্ত গাছপালায় ডালে পাতায় চিকচিক করে। আলো আধারের অপরূপ মায়ায় বনপ্রান্ত ঘুমন্ত পরিদেশের মতো রহস্য ভরা। সনসন করিয়া হঠাৎ হয়তো এক ঝলক হাওয়া সোদালির ডাল দোলাইয়া তেলাকুচা ঝোপের মাথা কাঁপাইয়া বহিয়া যায়। এক একদিন এই সময় অপুর ঘুম ভাঙিয়া যাইত। সেই দেবী যেন আসিয়াছেন, সেই গ্রামের বিস্মিতা অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী, পুলিন শালিনী ইছামতির ডালিমের রোয়ার মতো স্বচ্ছ জলের ধারে। কুচা শ্যাওলা ভরা ঠান্ডা কাদায় কতদিন আগে যাহাদের চরণ চিহ্ন লুপ্ত হইয়া গিয়াছে। তীরের প্রাচীন সপ্তবর্ণটা হয়তো যাদের দেখে নাই। পুরনো কালে অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে তারাই একসময় ফুল ফল নৈবেদ্যে পূজা দিত। আজকালকার লোকেরা কি তাহাকে জানে? তিনি কিন্তু এ গ্রামকে এখনো ভুলেন নাই। গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান, বিহঙ্গ শিশুদের দেখাশোনা করেন। জ্যোৎস্না রাত্রের শেষ প্রহরে ছোট্ট ছোট্ট মৌমাছিদের চাকগুলি বুনো ভাওরা নটকান, পুয়ো ফুলের মিষ্টি মধুতে ভরাইয়া দেন। তিনি জানেন কোন ছোপের কোন বাসক ফুলের মাথা লুকাইয়া আছে। নিভৃত বনের মধ্যে ছাতিম ফুলের দল কোথায় গাছের ছায়া শুইয়া, ইছামতির কোন বাঁকে সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল পাপড়ি কলমি ফুলের দল ভিড় পাকাইয়া তুলিতেছে। কাটা গাছের ডালপালার মধ্যে ছোট্ট খড়ের বাসায় টুনটুনি পাখি ছেলেমেয়েরা কোথায় ঘুম ভাঙিয়া উঠিল। তার রূপে স্নিগ্ধ আলোয় বন যেন ভরিয়া গিয়াছে। নীরবতায়, জ্যোৎস্নায়, সুগন্ধে, অস্পষ্ট আলো আধারের মায়ায় রাত্রির অপরূপ স্ত্রী। দিনের আলো ফুটিবার আগে কিন্তু বনলক্ষ্মী কোথায় মিলাইয়া যান। স্বরূপ চক্রবর্তীর পর তাহাকে কেহ কোনোদিন দেখে নাই। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উপন্যাস পথের পাঁচালী। আজ ছিল এর ৮ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।